আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে বলেছেন, ভারত এখন নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে। প্রযুক্তি গবেষণা উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতায় আজ ভারত চেম্বার অব কমার্সের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। আগামীকাল শেষ হচ্ছে প্রচার। প্রথম দফায় আগামী ৬ তারিখ ভোট নেওয়া হবে। রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আফগানিস্তানের বাক সামাঙ্গান এবং বাগলান প্রদেশে ভূকম্পের ফলে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন প্রযুক্তি ক্ষেত্রে আর উপভোক্তা হিসেবে নয়, নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আধুনিক উদ্ভাবন ব্যবস্থা গড়ে তুলতে সহজে যাতে গবেষণা করা যায়, সরকার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতে সরকারি ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে, যা বিশ্বের নিরিখে সর্বাধিক সফল। শ্রী মোদী বলেন, দেশের বায়ো ইকোনমি বা জৈব অর্থনীতির বিকাশ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ১,০০০ কোটি মার্কিন ডলার, যা এখন বৃদ্ধি পেয়ে ১৪,০০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। भारत का सेमीकंडक्टर सेक्टर भी अब उड़ान भर चुका है। बायो इकोनॉमी की बात करें तो 2014 में ये $10 बिलियन की थी, आज ये करीब $140 बिलियन तक पहुंच चुकी है। প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যা সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতায় আজ ভারত চেম্বার অব কমার্সের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইন্ডিয়া অ্যাট 100 অ্যান এজ অফ নিউ ডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশ বান্ধব প্রযুক্তি উৎপাদনে সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত। কোভিডের সময় নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিনের মাধ্যমে ভারত যেমন বিশ্বের পাশে দাঁড়িয়েছিল, আগামী দিনে গবেষণাতেও দেশ পথ দেখাবে। क्लीन और ग्रीन एनर्जी का सबसे बड़ा हब भारत बनने वाला है और इसीलिए हम उस पर्यावरण की आपदाओं संकट से भी समाधान का रास्ता निकालने का काम ही भारत करेगा। और भारत ने इस आपदा के समय जब कोविड आया तो हमने हमारा वैक्सीन बनाया और दुनिया को दिया, और दुनिया ने कहा भारत की वैक्सीन आज वैक्सीन कारगर भी है और जिसके परिणाम भी निकले हैं। आज फार्मा सेक्टर के अंदर भारत आने वाले समय में नेतृत्व कर रहा है। তিনি আরও বলেন, দেশে প্রাকৃতিক সম্পদ, দক্ষ কর্মী ও উন্নত পরিকাঠামোর মেলবন্ধন ভারতের অর্থনীতিকে শক্তিশালী করেছে। বিনিয়োগের পথে লাল ফিতের জট কাটাতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন বলেও শ্রী বিড়লা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পড়ুয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। কেরালার কোল্লামে আজ ফাতিমা মাতা ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। জীবনের সর্বস্তরে আত্মসংযম ধরে রাখার পাশাপাশি নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য উপরাষ্ট্রপতি আবেদন জানান। অধিকারের অপব্যবহার না করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র প্রসাদ আর্লেকার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকরা আজ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন। আগামীকাল বিকেলে শেষ হচ্ছে প্রথম দফার প্রচারাভিযান। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সহর্ষ ও কাটিহারে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। কাটিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মহাজোটের দলগুলির মধ্যে কোনো সঙ্গতি নেই। কংগ্রেস কখনোই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। দলের অপর বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেওহর এবং সীতামারিতে জনসভায় বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সরকার বিহারের বন্যা সমস্যা সমাধানে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি। সে কারণে
কোশি মেচি প্রকল্পের সূচনা হয়েছে বলেও শ্রী শাহ জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বৈশালী জেলার রাজাপাকারে এক জনসভায় রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্বের দিকটি নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, এনডিএ সরকার সংবিধান এড়িয়ে কাজ চালানোর চেষ্টা চালাচ্ছে। বিহার বিধানসভা এবং অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন 100 কোটি টাকার বেশি অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে 9 কোটি টাকার নগদ অর্থ, 42 কোটি টাকার বেশি মূল্যের মদ এবং 24 কোটি টাকার মাদকদ্রব্য। বিভিন্ন আইন বলবৎকারী সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বিহারে সিভিজিল অ্যাপে দায়ের হওয়া অভিযোগ 100 মিনিটের মধ্যে নিষ্পত্তি করতে 824টি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে। উল্লেখ্য, বিহারে প্রথম দফায় আগামী 6 তারিখ ভোট নেওয়া হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 5 জন জয়পুরের SMS হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে সিকার রোডে দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক সহ একাধিক গাড়িতে পরপর ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। ঘটনার তীব্রতা এতই ছিল যে কয়েকটি গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ ডাম্পারের চালককে গ্রেপ্তার করেছে। সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আহতদের সম্ভাব্য সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে মুখ্যমন্ত্রী আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনায় সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক ব্যক্ত করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার পাশাপাশি আহতদের 50,000 টাকা করে অর্থ সহায়তার ঘোষণা করেন শ্রী মোদী। উত্তর আফগানিস্তানে গত রাতে 6.3 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে, আহত 500-র বেশি। সেদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোররাতের এই কম্পন উত্তর পশ্চিম, মধ্য, উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলের একাধিক এলাকায় টের পাওয়া যায়। এর উৎস ছিল মাজার-ই শরীফের শহরের কাছে খোলামে। সেখানেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উজবেকিস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানেও কম্পন অনুভূত হয়। এদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আফগানিস্তানের বাঘ, সামাঙ্গান এবং বাগলান প্রদেশে ভূকম্পের ফলে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, তিনি আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছেন। বিপর্যস্তদের জন্য ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। অতিরিক্ত ওষুধপত্র খুব শীঘ্রই সেদেশে পাঠানো হবে। দুই নেতা ভারত আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলাপ আলোচনা করেন। বিদেশমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময় ভারত ও বাহরিনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ভারত বাহরিন যৌথ উচ্চ কমিশনের 5ম বৈঠকের উদ্বোধনী ভাষণে ড জয়শঙ্কর বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি এবং মানুষে মানুষে সংযোগের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বেড়েছে। বাহরিনের নাগরিকদের ভ্রমণের সুবিধার্থে ই-ভিসা চালুর কথা উল্লেখ করে শ্রী জয়শঙ্কর সেদেশের বিনিয়োগকারীদের ভারতে আহ্বান জানান। We have also seen a steady growth of bilateral trade and investment between our countries. We welcome investors from Bahrain to come and explore investment opportunities in India, conclusion of a bilateral investment treaty and the establishment of a joint working group on trade and investment will further boost our economic ties. We are working on various initiatives to strengthen our cooperation in the field of healthcare. Our space agencies are also making progress for deepening their collaboration. কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে পাকিস্তানি প্রচারমূলক অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। এটিকে ডিজিটালি বিকৃত করা হয়েছে বলে সরকার জানিয়েছে। ওই ভিডিওয় দেখা গেছে কর্নেল সোফিয়া কুরেশি বিহার নির্বাচন প্রভাবিত করার জন্য ত্রিশূল সেনা অভিযানকে রাজনৈতিক চমক বলে উল্লেখ করেছেন। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা এবং AI দ্বারা নির্মিত বলে জানিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত 3,000 কোটি টাকার বেশি মূল্যে 40টির অধিক সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে। অনিল আম্বানি এবং তার সংস্থাগুলির বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে অর্থ তছরূপের তদন্তে নেমে এই সম্পত্তিগুলি ফ্রিজ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে হ্যারিকেন মেলিসায়, জামাইকায়, হাইতি এবং কিউবায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে 50 জন এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে বলেছেন, ভারত এখন নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য প্রচারাভিযান তুঙ্গে। প্রথম দফায় আগামী 6 তারিখ ভোট নেওয়া হবে। রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। খবর শেষ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। উত্তর 24 পরগনার সোদপুর এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী 22শে জানুয়ারি থেকে শুরু হবে, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আগরতলায় রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে ত্রিপুরা বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 উইকেটে 273 রান করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হচ্ছে আগামীকাল। 1 মাসব্যাপী এই কর্মসূচিতে বুথ লেভেল আধিকারিকরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দেবেন এবং পূরণের পর তা সংগ্রহ করবেন। এই প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আজই বিএলওরা এনিউমারেশন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে ফর্ম বিতরণের পর্ব শুরু হওয়ার আগে আজ বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। এই পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতেও জেলাগুলিকে নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এদিকে এসআইআর এর সময় কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই দাবিতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে। অন্যদিকে রাজ্যের প্রতিটি জেলায় কংগ্রেসের তরফে এসআইআর হেল্প ডেস্ক চালু করা হচ্ছে বলে দলের তরফে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর সময় নথিপত্র যাতে সঠিকভাবে যাচাই ও পর্যালোচনা করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। নতুন দিল্লিতে আজ অমিত মালবিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান। এরপর সাংবাদিকদের শ্রী মালবিয়া বলেন, রাজ্যে এসআইআর এর জন্য যে সমস্ত নথিপত্র নেওয়া হচ্ছে তার মধ্যে বহু নথি এমন আছে যা ভুয়ো এবং অবৈধ। বুথ লেভেল আধিকারিক বিএলওদের ভয় দেখানোর যে অভিযোগগুলি উঠেছে তাও তিনি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার অনুরোধ জানান। কোচবিহারে বিজেপি এবং সিপিআইএম এর বুথ লেভেল এজেন্ট বিএলএদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহার 1 নম্বর ব্লকে বিজেপির বিএলএদের বৈঠক চলাকালীন শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিজেপির দাবি। এদিকে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে প্রশিক্ষণ শিবির থেকে সিপিআইএম এর বিএলএদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তারা। দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে উত্তর 24 পরগনার সোদপুর এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ আজ মামলার শুনানিতে জানিয়েছেন, আগামীকাল সোদপুরের ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা পর্যন্ত দুপুর 3টে থেকে 5টা অবধি মিছিল করা যাবে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছে আদালত। অন্যদিকে আগামী 5ই নভেম্বর পূর্ব বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। দুপুর 2টো থেকে সন্ধে 6টা পর্যন্ত মিছিল করা যাবে। উভয় ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে আদালত। দুটি মিছিলেই উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সম্প্রতি কালী মূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপি আজ মিছিল করে। কাকদ্বীপ ইয়ংস্টার মোড় থেকে বাসন্তী ময়দান পর্যন্ত এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, গোটা রাজ্য জুড়ে জঙ্গল রাজ চলছে, এর বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান নিয়েও কটাক্ষ করেন শুভেন্দুবাবু। হিন্দুদের জাগরণ মমতার বিষয় কাকদ্বীপ বাড়ি থেকে বেরিয়ে এসেছে, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, মমতাকে আর তার ভাইপোকে 26 সালে নির্বাচনের পরে প্রিজন ভ্যানে তুলবে। এটা খুব ভালো সিগন্যাল যে পশ্চিমবাংলার মানুষ দেয়ালে পিঠ ফেটে গেছে, তারা পথে নেমেছে, ভয়ঙ্কর ভাবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যা সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতার এক 5-তারা হোটেলে আজ ভারত চেম্বার অব কমার্সের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইন্ডিয়া অ্যাট দ্য রেট 100 অ্যান এজ অফ নিউ ডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের মেয়েরা সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করছে। दुनिया का कोई सेक्टर नहीं है जिस सेक्टर के अंदर भारत की महिलाएं नेतृत्व नहीं कर रही। आप 10 साल बाद देखेंगे कि हर क्षेत्र के अंदर 30 साल पहले जो हमारी आधी आबादी काम नहीं करती थी, घरेलू कामकाज महिला के रूप में होती थी, आज आने वाले समय के अंदर 10 साल के अंदर ये आधी आबादी का बहुत बड़ा योगदान भारत के विकास में होगा। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশ বান্ধব প্রযুক্তি উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত। কোভিডের সময় নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিনের মাধ্যমে ভারত যেমন বিশ্বের পাশে দাঁড়িয়েছিল, তেমনি আগামী দিনে গবেষণাতেও পথ দেখাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের 22শে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। চলবে ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত। এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে খবর জানিয়ে বলেন, গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অনেকগুলি দেশ বইমেলায় অংশ নিতে চলেছে। বইমেলার পরিসর না বাড়ায় খুব অল্প সংখ্যক নতুন প্রকাশনাকেই এবার স্টল করার সুযোগ দেওয়া হবে। সংগঠনের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, 2027 সালে কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1976 থেকে 1996 পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ আলোকচিত্রের একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী 2027 আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী হবে। এই উপলক্ষে যেসব আলোকচিত্রী 1976 সাল থেকে 1996 সাল অবধি ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ সব ছবি তুলেছেন, তাদের আলোকচিত্রের একটি প্রতিযোগিতা ও প্রদর্শনী করতে এইসব দুর্লভ ও স্মৃতি বিজড়িত ফটোর মধ্যে সেরা 10টিকে আমরা যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করব। 2026 বইমেলার প্রেস কর্নারে তাদের পাঠানো সব ছবি মনোনয়ন সাপেক্ষে প্রদর্শিত হবে। রাজ্য সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর উদযাপনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এ ব্যাপারে লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে 16 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগরতলায় 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে ত্রিপুরা প্রথম ইনিংসে 7 উইকেটে 273 রান করেছে। হনুমা বিহারী 121 এবং মণিশঙ্কর মুরা সিং 42 রানে অপরাজিত আছেন। বাংলার মোহাম্মদ কাইফ 4টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে বাংলা 336 রান করে। ত্রিপুরা তৃতীয় দিনের শেষে বাংলার চেয়ে 63 রানে পিছিয়ে আছে। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ গড়াপেটার অভিযোগে খিদিরপুর ক্লাবের 2 কর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কয়েক মাস ধরে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় গতকাল খিদিরপুর ক্লাবের টিম ম্যানেজার আকাশ দাসকে বেলঘরিয়া থেকে এবং ক্লাবের মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকে ব্যারাকপুর থেকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। দীর্ঘ জেরার পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি আগামী 24 ঘণ্টায় ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। তবে এর সরাসরি কোনো প্রভাব এখনই এ রাজ্যে পড়ার সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম ছিল। সকালের দিকে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় কুয়াশা দেখা যায়। আগামী 2-1 দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে একই রকম থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। উত্তর 24 পরগনার সোদপুর এবং পূর্ব বর্ধমানে বিজেপির জোড়া মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। স্থানীয় সংবাদ শেষ।